শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি পাওয়ার বাই বিএসবি ক্যাম্বেরান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ও জাতীয় রাজনীতিতে তার অবদান নিয়ে আমরা কথা বলবো। এবং এ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান, যিনি বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রয়েছেন আমাদের সাথে। মিস্টার ইশরাক, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রির আয়োজনে। আমরা আসলে পুরো আলোচনাটার মধ্যেই বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কথা বলবো, আপনার বাবার যে রাজনৈতিক ঐতিহ্য ইতিহাস সেই বিষয়গুলো কথা বলবো, আপনাদের পারিবারিক জীবনে অনেক সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার অনেক গল্প রয়েছে যেগুলির সাথে এদেশের অনেক মানুষ জড়িত। সেই স্মৃতিকাতর অনেক মানুষ কিন্তু এখন আপনার বাবাকে স্মরণ করছে। দেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, কিন্তু আজকে আপনার বাবা নেই, কিন্তু আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আপনার বাবা ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলর থেকে রাজনীতি শুরু করেছিলেন, পরবর্তীতে মেয়র হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে তিনি ক্রীড়া সংগঠক সহ বলা হয়েছে যে পিপলস ম্যান হিসেবে তাকে পরিচিত করা হতো। তো আজকে যে সময় আজকে আপনি নিজেও কারামুক্ত হয়েছেন, আপনি বহুবার জেল খেটেছেন, জেলে গিয়েছেন, বাবার লাশ কাঁধে নিয়ে বিদেশ থেকে ঢাকায় এসেছেন, শহীদ মিনারে অগণিত মানুষ শ্রদ্ধা জানিয়েছে। এই মুহূর্তে আপনি আপনার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে কীভাবে আপনি স্মরণ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আজকে এই টক শো যারা দেখছেন এর সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আসলে আপনি যে কথাটি বলেছেন এটা সঠিক যে আমার বাবা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে, এবং বিশেষ করে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের থেকেই কিন্তু বিভিন্ন মামলা এবং বিভিন্ন ধরনের সমস্যা ওনার জন্য তৈরি করা হয়। এর মধ্যেই 2012 সালের জুন মাসে সম্ভবত ওনার ক্যান্সার ফার্স্ট ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পরে ওনাকে আমরা সিঙ্গাপুরে নিয়ে যাই, এবং সেখানে যাওয়ার পরে ওনার একটা কিডনি, লেফট কিডনি, এটা রিমুভ করে ফেলে। বিকজ টিউমারটা এত বড় ছিল, দেয়ার ওয়াজ নো আদার, মানে এটা যে পার্শিয়ালি রিমুভ করবে টিউমারটা সেই সুযোগ ছিল না। তাদের ডায়াগনোসিস এটাই ছিল যে পুরা কিডনিটা রিমুভ করতে হবে। তো উনি তখন মানে হি ওয়াজ 60+ ডেফিনেটলি। ওনার ডায়াবেটিস, প্রেশার যেগুলো রোগ থাকে আর কি সাধারণত সেগুলো ছিলেন। এর মধ্যে একটা কিডনি ফেলে দেওয়ার পরে খুব সেন্সিটিভ ছিল ওনার বডিটা। তো তারপরে উনি যেহেতু ঢাকা মহানগরের অবিভক্ত ঢাকা মহানগরীর দায়িত্বে ছিলেন তখন, তো যথারীতি 14 সালের যে একতরফা একটা সোকল নির্বাচনের আগে দিয়ে আপনার যখন আন্দোলন সংগ্রামের চূড়ান্ত একটি পর্যায়ে যায়, তখন ডিসেম্বর মাসে 2013 সালের ডিসেম্বর মাসে ওনাকে প্রথম দিকে ওনাকে অ্যারেস্ট করা হয়, এবং প্রায় 4 মাস বা 5 মাস উনি জেল কাটার পরে 2014 সালের মার্চ অথবা এপ্রিলের দিকে উনি বের হয়ে আসেন। তো যেটা পরবর্তীতে আমরা ওনাকে এরপরে উনি আমেরিকায় চলে যান, আপনারা জানেন সকলেই, এবং শেষ পর্যন্ত উনি শেষ নিঃশ্বাস পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তো সেখানে আমেরিকায় যখন উনি চিকিৎসা নিচ্ছিলেন, বিভিন্ন সময় ডাক্তারদের সাথে আমি পার্সোনালি আলাপ করেছি। আলাপ করে ওনাকে আমি যেটা জানতে চেয়েছি যে 2012 সালে কিডনি রিমুভ করার পরে ওনার যখন পেট স্ক্যান বলে, পিইটি পেট স্ক্যান করার পরে ওনার বডি ক্যান্সার মুক্তই ছিল। 2013 সালে উনি অ্যারেস্ট হওয়ার আগেও 2-3 মাস আগে উনি একবার চেক আপ করে আসেন সিঙ্গাপুরে, তখনও ওনার স্ক্যান করা হয়, পেট স্ক্যান, উনি ক্যান্সার মুক্ত ছিলেন। জেল থেকে বের হয়ে আসার পরে এটা আবার নতুন করে কিভাবে এটা একটু অ্যাড করে নেই। জেল থেকে বের হওয়ার পর সাথে সাথে উনি সিঙ্গাপুরে যান, সেখানে যে ডায়াগনোসিস করে দেখা যায় ক্যান্সারটা ফেরত এসেছে। তখন উনি ঢাকা এসে তারপরে আবার কোর্টের অর্ডার নিয়ে উনি প্রথমে ওনাকে বের হতে মানে যেতে দেওয়া হচ্ছিল না এয়ারপোর্টে, পরে উনি রিট করেন, আদালতে রিট করে বললেন আমি অসুস্থ, আমি ক্যান্সার পেশেন্ট, আমি চিকিৎসার জন্য যেতে চাচ্ছি। সেই রিটের পরিপ্রেক্ষিতে 1 সপ্তাহ পরে তখন সম্ভবত তৎকালীন হোম সেক্রেটারি বা মানে অথরিটির সাথে তারা যোগাযোগ করে রিটের করার পরে, এবং তারপরে উনি যেতে পারেন। তারপরেও সেটা নিয়ে অনেক সংশয় ছিল, যাই হোক ওই বিষয়টাতে পরে আসবো। তো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে উনি যখন কারাবন্দী ছিলেন বা রুদ্ধ ছিলেন সেই সময় যেটা আমাকে ডাক্তাররা বলেছে যে এনভায়রনমেন্ট যেটা, কারণ একটা ক্যান্সার পেশেন্ট
পরবর্তীতেও কিন্তু তার বডি অনেক সেন্সিটিভ থাকে, তো তার আশেপাশের যে লিভিং কন্ডিশন সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে ক্যান্সারটা আবার মানে নতুন করে আসে কিনা, নতুন করে সারফেস করে কিনা। তো সেই বিষয়টি হয়েছে, যদিও আমি ওনাকে আর কখনোই এগুলো বলি নাই, বাট এটা আমি পার্সোনালি বিভিন্ন সময় ওনার যারা ডাক্তাররা ছিলেন তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি। তো যাই হোক, সেটা তো একটা লম্বা ইতিহাস, আপনারা জানেন। এটা মহান আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই উনি যেতে পেরেছেন, চিকিৎসা নিয়েছেন এবং সেখানে উনি মৃত্যুবরণ করেছেন। তো উনি যখন আমেরিকায় যান তখন ওনার পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, ইউএস ভিসা, যেভাবে নিয়ম অনুযায়ী উনি গিয়েছেন এবং কোর্টের অর্ডার নিয়েই গিয়েছেন। এটা আমি বারে বারে কেন বলছি, উনি যখন আমেরিকায় ছিলেন তখন 2015 সালের দিকে একটা দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় রায় দেওয়া হয়, এবং রায়টি নিম্ন আদালতে কিভাবে দেওয়া হয়, পুরা শুনানিটাই করা হয় ওনাকে অ্যাবসকন্ডিং দেখিয়ে। অর্থাৎ যখনই তারা অ্যাবসকন্ডিং ঘোষণা করতে পারে, তারপরে আর আমাদের পক্ষে বা আমার বাবার পক্ষে কোনো আইনজীবী আর কোর্টে দাঁড়াতে পারেননি। অতএব সেখানে আর কোনো কাউন্টার আর্গুমেন্ট কিছুই হয়নি, একতরফাভাবে একটা 2015 সালে আপনার নিশ্চয়ই মনে আছে, তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে বন্দি করে রাখা হয়েছিল 3 মাস অফিসে। তো সেই সময় আমার যদ্দূর মন পড়ে, আমিও ছিলাম তখন আমেরিকাতে, নিউ ইয়র্কে, আমি যাওয়া আসা করতাম। তো আমাদের নেত্রী ওনাকে ফোন করে বললেন যে এখানে তো আমরা কথা বলতে পারছি না, বা ওনার সাথে সামহাও কমিউনিকেশন হওয়ার পরে, তা আপনি ওখানে আসেন, আপনি কিছু কথা বলেন। তো আমার বাবা ওখানে বসে কয়েকটা প্রেস কনফারেন্স করে এবং মিডিয়াতে বক্তব্য দেয়, যার ফলে আমরা দেখতে পাই যে খুব দ্রুতই মানে একটা চাপ তৈরি করার যে কৌশল সরকার ব্যবহার করছে এটা খুব স্পষ্ট ছিল। ওই সময়টা বাবা তখন নিউ ইয়র্কে বসে বেশ কয়েকটা প্রেস কনফারেন্স করেছেন, তার পরপরই দুদকের সেই মামলাটি নিম্ন আদালত থেকে একটা রায় হলো। জি, এটি হয় আর কি। তো আর তার 2015 বা 16 সালের দিকে সম্ভবত আমার বাবার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় 16 অথবা 17-তে, 17-তে মোস্ট লাইকলি। তো ওনার লন্ডনের ভিসাও ছিল। তো দর্শকদের বোঝার সুবিধার্থে বলছি যে উনি যখন যান তখন 6 মাস পর উনি লন্ডনে ফ্লাই করতেন, ওই আবার কিছু সপ্তাহ 10 দিন থেকে আবার উনি নিউ ইয়র্কে ভিসা রিনিউ 6 মান্থসের ভ্যালিডিটিটা রিনিউ করতেন। পরে যখন দুইটাই এক্সপায়ার হয়ে যায়, তখন এই ভিসা এক্সপায়ার হওয়ার আগে পাসপোর্টটি এক্সপায়ার হয়ে যায়, তখন আমরা হাই কমিশনে এটি জমা দেওয়া হয় যে নিয়ম প্রসেস ফলো করে আর কি। তারপরে এটার আর কোনো উত্তর আজ অবধি আমরা জানি না সেই অ্যাপ্লিকেশনের কি হয়েছে। মানে সেই পাসপোর্ট এখনো পর্যন্ত রিনিউ না, সেই পাসপোর্ট এখনো রিনিউ হয় না, আর ডেফিনেটলি মৃত্যুবরণ করার পর তো রিনিউ হওয়ার প্রশ্ন ওঠে না। তবে উনি যখন এখানে আরেকটা স্যাড স্টোরি আছে, সেটা হলো যে উনি যখন মারা যান 2019 সালের 4 নভেম্বর, আমি তার 4 দিন আগে আমি নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাই। আমারও তখন একটা ভিসা সংক্রান্ত ছিল, যার কারণে আমি আর্লি যেতে পারি নাই। ঠিক আমি হাতে পেয়েছি, আমি সাথে সাথে ফ্লাই করেছি, ওনার মৃত্যুবরণ করার 4 দিন আগে গিয়ে আমি পৌঁছাই। পৌঁছানোর পরে তখন এম্বাসির কিছু লোকজনের সাথে আমাদের যোগাযোগ, নিউ ইয়র্কে যে আমাদের হাই কমিশন যে মানে আমাদের এম্বাসির যে কনসুলার অফিস যোগাযোগ হয়, এবং আমরা তখন বাই দিস টাইম আমরা বুঝে গিয়েছি যে আমার বাবা হয়তো আর মানে বেশি দিন ওনার সময় নেই। তো উনি মৃত্যুবরণ করার আগে 2 দিন বা 3 দিন আগে, আমি 2 দিন আগে সম্ভবত কনসুলার অফিসে যাই, গিয়ে ওখানে কথা বলি কর্মকর্তাদের সাথে, কথা বলি যে আপনারা ওনার প্রসেসটা করে রাখেন, কারণ সামনে আবার শনিবার দিন আছে, ফ্রাইডে তো স্যাটারডে তো ওখানে উইকেন্ড। তো আমি মানে অফিস খোলা থাকা অবস্থাতে আমি যাই, যে আমি রিকোয়েস্ট করি। তখন ওনারা যেটা মানে আকার ইঙ্গিতে যেটা বললেন যে উনি তো এখনও নিঃশ্বাস নিচ্ছেন, এরকম একটা কথাই বলেছেন, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। মানে অর্থাৎ উনি মারা যাক তারপরে আসেন, এখন আমরা আপনাকে এই কাগজপত্র প্রসেস করলে আমাদের সমস্যা হতে পারে ঢাকা থেকে। তো এই কথাটা আমার মনে পড়ে স্পষ্টভাবে। তারপরে আমি বললাম ঠিক আছে, কিছু করার কোনো সহযোগিতাই আপনারা কোথাও থেকে তখন পান নাই? কোনো সহযোগিতা আমরা ওখান থেকে পাই নাই। উনি মৃত্যুবরণ করার পর তারপরে আমরা তখন তো ডেড বডি তো নিয়ে যাওয়া যাবে, সেটা নিয়ে তো একটা যেটা বলতে পারি, হয়তো সেটাও বাধা দেওয়ার একটা চেষ্টা থাকতে পারতো। ওই সময় গিয়ে হয়তো মনে করেছে, এখন তো যেহেতু না, তখন বাধা দেওয়ার চেষ্টা থাকলে আসলে দেশের অবনীত মানুষ অপেক্ষায় ছিল। আমাদের মিডিয়াগুলো খুব বড় করে রিপোর্ট প্রকাশ করেছিল বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার নেই, সেই কারণের জন্য ওই জায়গাটায় হয়তো সরকার আর কোনো চাপ সৃষ্টি করেনি। আমরা দেখেছি যে আপনার বাবার লাশ নিয়ে দেশে এসেছেন, এক্স্যাক্টলি মিডিয়ার কারণে এটা হয়েছে। আমি তখন দেশে ছিলাম না, যেহেতু আমি পুরোপুরি বা আমি একটা মানে যে
মানে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার বাবা হসপিটালে, উনি মারা যাবেন আমরা জানছি। তো সেই কারণে আমি হয়তো মিডিয়া অত ফলো করি না, বাট পরবর্তীতে আমি অ্যানালাইজ করে দেখেছি এটা শুধুমাত্র মিডিয়ার ভূমিকার কারণে তারা বাধ্য হয়েছে কোনো রকম বাধা প্রদান না জি, করে। এবং সে সময় প্রত্যেকটি মিডিয়া এবং সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই সাদেক হোসেন খোকা সম্পর্কে, তার কবর দেওয়া সম্পর্কে, তার জানাজা সম্পর্কে প্রত্যেকে কিন্তু এটাই ধরে নিয়েছে যে তার লাশ দেশে আসবে, তার লাশ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা, এবং সে কারণের জন্য মিডিয়ার একটা চাপ ছিল। সে কারণের জন্য আপনার বাবারকে আমরা দেশে এসে দাফন করতে পেরেছি, দেশের মানুষ আবার শেষ বিদায় জানাতে পেরেছে। আমি একটু বাবার প্রসঙ্গ শেষ করলাম, একটু আপনার যে প্রসঙ্গ সেই প্রসঙ্গগুলো আসে। আপনি তো বাবার উত্তরসূরি হিসাবে রাজনীতিতে যোগদান করেছেন, এবং আমরা এই যে সর্বশেষ 7ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের আগে দেখেছি আপনি গ্রেফতার হয়েছেন, গ্রেফতারের পরে অনেক কথা, তারও আগে বহুবার আপনি গ্রেফতার হয়েছেন। এখন যেটি হচ্ছে যে আওয়ামী লীগ রিজিম সেটি তো শেষ হয়েছে, ছাত্র জনতার যে রক্তক্ষয়ী বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। কিন্তু আজকে আমরা দেখেছি যে মিস্টার নানক, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, তিনি একটা প্রেস রিলিজের মাধ্যমে তিনি বলেছেন যে, আমি পড়ে শোনাচ্ছি, যে শেখ হাসিনার পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবল অটুট আছে, তার হাতকে শক্তিশালী করতে আমরা প্রস্তুত, এই আধার কেটে যাবে। বলছেন যে পাহাড় সমান কষ্ট নিয়ে হিমালয় সমান মনোবল তার অটুট আছে। পাহাড় সমান কষ্ট কি দিয়েছেন আপনারা কষ্ট তাকে? এটা তো আমারও প্রশ্ন। কষ্ট যিনি গণহত্যার নির্দেশ দিয়েছেন, কারণ সরকার প্রধানের নির্দেশ ছাড়া বাহিনীগুলোর পক্ষে তো এটা এক্সিকিউট করা সম্ভব নয়, যার কারণে মানে আমি কোথা থেকে শুরু করব অনেক সময় বুঝি না। 15 বছর ধরে তো আমরা, 17 বছর ধরে আমরা এই আন্দোলন করছি। 2009 সালেও যদি ধরি, 15 বছরের কিছু মাস বেশি, 6 মান্থস প্লাস। তো আমি সেখান থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যেটা আওয়ামী লীগের দ্বারা গত 15 বছরে সংগঠিত হয় নাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলীন করে দিয়ে পররাষ্ট্রনীতি মানে পররাষ্ট্র আমাদের কোনো নীতি ছিলই না বলা চলে। সেখানে সম্পূর্ণ একেবারে নতজানু হয়ে ভারতের স্বার্থ সেখানে বাস্তবায়ন করে আমাদের মানে যারাই এই সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে গুম খুন হত্যা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, আপনি পিডিআর পিলখানার ঘটনার সংশ্লিষ্টতার কথা বলেন, এবং আপনি যার কথা বলছেন, যার বরাত দিয়ে বলছেন যে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জাহাঙ্গীর কবির নাম, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসেছে, এবং এটা আমার বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের অভিযোগ নয়। মিলিটারির ভিতর থেকে যারা অফিসাররা সার্ভিং, যারা জীবিত ছিলেন, বা আপনার 46 ব্রিগেড যারা সেখানে দায়িত্ব পালনের জন্য সেখানে ডিপ্লয়েড ছিলেন, তাদের অনেকের মধ্য থেকে, এবং যারা শহীদ হয়েছেন বিডিআর পিলখানা, সেই অফিসারদের পরিবারের মধ্য থেকে যে নাম কয়টা এসেছে পলিটিক্যাল, তার মধ্যে ওনার নামও রয়েছে, জাহাঙ্গীর কবির নামক। এখন ওনারা কোথায় পালিয়ে গিয়েছেন এটা তো আমরা বলতে পারি না, তবে এই কথা ঠিক যে হিমালয় সমান মনোবল যদি থাকতোই, তাহলে শেখ হাসিনা উনি দেশে থেকে আইনকে ফেস করতেন। উনি কিন্তু সেই সাহস ওনার হয় নাই, উনি গণভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশকে এমন একটি পর্যায়ে তিনি নিয়ে গিয়েছেন, এরকম তো হওয়ার দরকার ছিল না। উনি ক্ষমতা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিতেন। আজকের যে পুরা যে ক্রাইসিসটা তৈরি হয়েছে কিসের জন্য? মূলত তো দেশে গণতন্ত্র এবং নির্বাচন না হওয়ার ফলে, গণতন্ত্র না থাকার ফলে এবং সুষ্ঠু নির্বাচন না থাকার ফলে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং এই সরকারের নানাবিধ অপকর্ম, সেটা নিয়ন্ত্রণহীন লাগামহীনভাবে তাদের ক্ষমতার পাওয়ার এক্সারসাইজ করার ফলে সেটির পুঞ্জীভূত ক্ষোভ ফাইনালি গিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেটি বিস্ফোরণ ঘটেছে, যেটি জনবিস্ফোরণ। কিন্তু এটার তো একটা লম্বা হিস্ট্রি আছে, এবং আপনি দেখেন যে এই যে আয়নাঘরের যে দৃশ্যগুলো আমরা দেখেছি, ভয়াবহ। মানে আমি তো কারাগারে থেকেছি, জেল কি কষ্ট সেটা যে জেলে গিয়েছে সেই বলতে পারবে, তাও আমি তো নর্মাল কারাগারে ছিলাম। যারা কোনো তাদের ধারণা নাই তাদের কি হতে যাচ্ছে, কোনো যোগাযোগ নাই, কোনো ভবিষ্যৎ নেই, এই অবস্থায় কিন্তু এক একটা মিনিটকে, মানে কারাগারে আমি যখন প্রথমবার যাই, আমার সাথে এরকম কমিউনিকেশন বন্ধ করে দেওয়া হয়েছিল, একটা এরিয়া পুরো ব্লক করে আমাকে রাখা হয়েছিল, সম্পূর্ণ ডিট্যাচড। প্রত্যেকটা সেকেন্ড মনে হতো কি একটা বছর, প্রত্যেকটা মিনিট মনে হতো যে একটা বছর, প্রত্যেকটা দিন কিভাবে যেত সেটা আমরা বলতে পারি না। তো সেই জায়গাতে যাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এরকম একটা আয়নাঘরের, এরকম একটা ঘরে গুম করে রাখা হলো, এটা তো মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এটা তো আমরা ডার্ক এজেসের কথা শুনি, বা মিডল এজেস, যেটা
13th সেঞ্চুরি বা 12th সেঞ্চুরি মেডিভাল ইউরোপের এই ধরনের মানে ঘটনা ঘটতো। এই মডার্ন এজে এসে যে এরকম হতে পারে এটা তো একটা অসম্ভব। এবং এটার সাথে যুক্ত কারা ছিল আরেকটা ভয়াবহ বিষয়, মিলিটারির ভিতরে কিছু অফিসাররাই কিন্তু এটার ভিতরে যুক্ত ছিলেন। আমি আজকে আপনাদের মাধ্যমে তাদের এবং জুডিশিয়ারিতে যারা এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে সাহায্য সহযোগিতা করেছেন, তারা ফর্মার জাস্টিস হতে পারে এবং মিলিটারি কয়েকজন জেনারেলকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, দ্যাট ইজ নট এনাফ। তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা সহযোগিতা করেছে এই ধরনের ঘটনা ঘটানো। কিন্তু মিস্টার ইশরাক নিশ্চয় আপনার কাছে অনেক বিশ্লেষণ আছে। মিস্টার নানক কিন্তু আজকে তার সেই প্রেস বিজ্ঞপ্তিতে অনেক কথা বলেছেন। তিনি এক জায়গায় বলেছেন, আমি কোড আনকোড করে সব কথাগুলি বলছি, আমি জানেন এই প্রেস লিস্টে আসলেই মিস্টার নানক পাঠিয়েছি কিনা, যদি পাঠিয়ে থাকেন তাহলে আমি বলছি। তিনি বলছেন নেতাকর্মীদের ইতিহাসের ভয়াবহ নির্মম পাশবিক এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের বাড়িঘর, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সব কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন কোটি কোটি নেতাকর্মী ঘর ছাড়া, তারা অর্ধহারে অনাহারে জীবনযাপন করছে। আমি সম্পূর্ণ মিস্টার নানকের অভিযোগ করে বললাম, তারা অর্ধহারে অনাহারে জীবনযাপন করছে। আপনার কাছে কি মনে হয়? এটা তো সম্পূর্ণ হাস্যকর। আমি বলতে চাই আওয়ামী লীগের একদম একটা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর কাছেও কয়েক কোটি টাকা আছে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আর আমরা থানা বা মহানগর বা জেলা পর্যায়ে তো বাদই দিলাম, তারা হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে, তাদের নেতাকর্মীরা সেটা ভোগ করছে। তারা অর্ধাহারে থাকবে এটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি একটা বড় সংখ্যক তারা বর্ডার ক্রস করেও তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বিপুল অর্থের বিনিময়ে সেখানে আশ্রয় নিয়েছেন। এই সংক্রান্ত বহু রিপোর্টও ইতিমধ্যে নিউজ পেপারে এসেছে যে পার ডে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তারা সেখানে ভালোই থাকছেন। আর অনেকেই আছেন তারা লুকিয়ে আছেন, অনেকেই বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তো অর্ধাহারে অনাহারে থাকার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট, বাকওয়াজ। আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে তাদের উপরে ব্যাপক নির্যাতন হয়েছে, এরকম একটি বলার চেষ্টা করা হচ্ছে। অথচ এবং আপনারা জানেন যে ওবায়দুল কাদের ইতিপূর্বে মানে ওপেন জনসমাবেশে বলেছে যে আমাদের ক্ষমতা হারালে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলা হবে। এই ধরনের বয়ান কিন্তু দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আপনারা দেখেন 5ই আগস্টের পর একজন সিগনিফিক্যান্ট আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সারা বাংলাদেশে বিএনপির দ্বারা কোথাও আক্রমণ হয় নাই এবং আহত হয় নাই, কিছুই হয় নাই। বরঞ্চ গতকাল আপনি একটা ঘটনা নিশ্চয়ই শুনে থাকবেন, গোপালগঞ্জে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি, তার বাড়ি গোপালগঞ্জ, তিনি তার বাড়িতে যাচ্ছিলেন, তার হোম ডিস্ট্রিক্ট তিনি টুঙ্গিপাড়ার, এবং সেখানে যাওয়ার সময় তার গাড়ির উপরে হামলা করা হয়। তিনি এখন পিজিতে গুরুতর অবস্থায় আহত হয়ে চিকিৎসাধীন হয়েছেন, তার ওয়াইফও আহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। এবং সেন্ট্রাল স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক তিনি নিহত হয়েছেন। মানে জিনিসটা কিন্তু ঠিক উল্টা চিত্র। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ হয়েছে, হামলা হচ্ছে, এবং গত কয়েকদিন এই ধরনের অনেকগুলো নিউজ আমার চোখে পড়েছে। সেই তুলনায় আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম, যে ধরনের স্টিম রোলার চালিয়েছে, যে ধরনের নির্যাতন করেছে, সেই পরিমাণে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিশোধ বা রিটালিয়েশন কিন্তু হয় নাই। এটা আমার বিশ্লেষণে আমি মনে করি। তাহলে এই যে জ্বালাও পড়াও যেগুলি, সেগুলি মাঝে মাঝে আমরা দেখি, সেগুলি কারা করছে? জ্বালাও পোড়া আপনারা জানেন যে বাংলাদেশের 5-6 তারিখে আমি জেল থেকে বের হওয়ার পরে, আমি যখন কারাগার থেকে বের হয়ে আমার গাড়ি বহন নিয়ে পুরান ঢাকা দিয়ে আসি, আমি 3টা থানা ক্রস করেছি এবং 3টা থানার একটা মানুষও, মাছিও নাই। পুরো থানা জ্বালিয়ে ফেলা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে, কোনো মানুষ নেই। অতএব বাংলাদেশে সরকার ছিল না প্রায় 3-4 দিন, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লিটলি ভেঙে পড়েছে। এবং আপনারা দেখছেন যে প্রতিনিয়তই রদবদল হচ্ছে, নানা ধরনের বিশৃঙ্খলা নানা জায়গা থেকে হচ্ছে। এই অবস্থায় 18 কোটি জনসংখ্যার দেশ, আমাদের কিছু তো ক্রিমিনাল রয়েছে, তারা হয়তো এই সুযোগ, মানুষের জনরোষ রয়েছে দীর্ঘদিনের ডেফিনেটলি বঞ্চনা বা থেকেও তাদের অনেক জনরোষ রয়েছে, তার থেকেও কিন্তু হ্যাঁ সেটাও হতে পারে। তবে আমি সেই ধরনের সিগনিফিকেন্ট কিছু দেখি নাই যে 6 তারিখের যা হয়েছে 5 তারিখ পর্যন্ত হয়েছে বা ওই দিনটাতে হয়েছে। 5 তারিখের পর 6 তারিখ থেকে কিন্তু আমি জনরোষমূলক তেমন কোনো ঘটনা মানে উল্লেখযোগ্য বলবো না যে আপনি 64 জেলায় আপনার ব্যাপক হারে আপনি এই উদাহরণ দিতে পারবেন না যে জনরোষের সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ 5 তারিখ পর্যন্ত হয়েছে। 5 তারিখ পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং অনেক
প্রভাবশালী ব্যক্তির বাড়ি ঘরে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সাধারণ জনগণ করেছে। বাট 6 তারিখের পরে থেকে কিন্তু জনগণ আর সেইভাবে জিনিসটাকে মানে অ্যাক্ট করে না, ওটা এটা আমি মনে করি। জি জি, আপনি বলছিলেন যে নেতাকর্মীরা পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে আছেন, আমরা সেই বিষয়ে আলোচনায় ফিরবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিনা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও কল রেকর্ড আমরা শুনতে পেয়েছি, আমি জানি না সেটি সঠিক কিনা। তিনি বলেছেন, আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে পড়তে পারি, এ ধরনের একটা বক্তব্য আমরা অডিও কল রেকর্ডে দেখেছি। সে আলোচনা আমরা ফিরবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে কথা বলছিলাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাথে, যিনি বিএনপি নেতা এবং একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি থেকে মেয়র প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা আবারও একই আলোচনায় ফিরে আসবো সামান্য একটা বিরতির পর। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি নেতা। তার সাথে কথা বলছিলাম আসলে বিরতির পূর্বে যে বিষয়টি, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড, সেটি আমরা দেখেছি যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি সেখানে বলেছেন, আমি আবারও আপনাকে মনে করে দিচ্ছি, তিনি সেখানে বলেছেন, আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি। এই যে কল রেকর্ড নিয়ে তিনি কথা বলেছেন, তিনি তো আসলেই পাশাপাশি আছেন, চট করে তিনি চলে আসবেন সেটি তিনি প্রত্যাশা করছেন। আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ হলো যে প্রথমত আমি কল রেকর্ডটি শুনেছি এবং খুব ভালোভাবেই সেটাকে অ্যানালাইজ করেছি আমার মতো করে। আমি একটু বলতে চাই, প্রথম যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে যার সাথে তিনি কথা বলছিলেন তার যে চাটুকারিতা, সেটা যে কোন পর্যায়ে গিয়েছে এটা যারা কল রেকর্ডটি শুনেছেন সবাই ভালো করে বুঝবেন। তখন আমার কাছে মনে হয়েছে যে বাস্তব পরিস্থিতি বা বাংলাদেশে যে বাস্তব অবস্থা কি হচ্ছে, আওয়ামী লীগের অপকর্মের কারণে তারা যে গণশত্রুতে পরিণত হয়েছে এবং মানুষ যে তাদেরকে কীরকম ঘৃণা করে, সেই জিনিসটা উচিত কথাটা তাকে বলার মতো মনে হয় কোনো লোক শেখ হাসিনার আশেপাশে নাই বা আগেও ছিল না, যার কারণে বাস্তব অবস্থাটা তিনি বুঝতে পারেন নাই। 2 নম্বর হলো, উনি যার সাথে কথা বলেছেন আমার কাছে তেমন কোনো পরিচিত না, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও মনে হয় নাই। তো অতএব বোঝা যাচ্ছে যে যাদেরকে উপরেও তিনি ভরসা করেছিলেন বা যারা গুরুত্বপূর্ণ হতে পারে তাদেরকেও হয়তো বা তার সাথে এই মুহূর্তে যোগাযোগে নাই বা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। সো অতএব মানে ইন আদার ওয়ার্ডস তার লোকজন তাকে ছেড়ে চলে গিয়েছে যারা তার পাশে থাকার কথা ছিল। আরেকটা বিষয় যেটাকে আমি অ্যালার্মিং মনে করি সেটা হলো যে যে কথাটি বলেছে চট করে ঢুকে যেতে পারি, এই ধরনের কোনো পরিকল্পনা যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটা কোনো মানে কোনো পিসফুল কোনো সমাধানের করার জন্যে এই ধরনের পরিকল্পনা নিশ্চয়ই না। সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যেই এই পরিকল্পনা থাকতে পারে, যে একটা বিশৃঙ্খলা করে একটা তাদের যে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদেরকে জড়ো করে একটা পরিস্থিতি তৈরি করে তিনি ঢুকে পড়তে চাচ্ছেন, এরকম একটি কথা বলার চেষ্টা করা হয়েছে। সেটি সম্ভবত আমি মনে করি এই মুহূর্তে এটি কোনোভাবেই বাস্তব না। এটি তার নেতা কর্মীদেরকে সাহস দেওয়ার জন্য হয়তো বা এই কথাটি বলেছেন। কিন্তু তারপরে আমি মনে করি যে বর্তমান যে সরকার রয়েছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের কর্মকাণ্ডে আমরা জনগণ খুবই খুশি এবং আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে যাচ্ছি। পাশাপাশি এটাও তাদেরকে বলতে চাই যে তারা যাতে এইসব বিষয়ে সজাগ থাকেন এবং খুব তৎপর থাকেন যে কি করছে সেখানে বসে শেখ হাসিনা। এটার জন্য যদি বিএনপির সহযোগিতা বা অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতাও নিতে হয় তাদের নেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আর এই মানে পরাজিত অপশক্তি, ফ্যাসিবাদ শক্তি আবার ফিরে আসার চেষ্টা করছে বা এই আলাপ আলোচনাও করছে, সেটাও কিন্তু আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, মাথায় রাখতে হবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছিলেন এবং সেখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেকে জানি যে বিশ্বের সকলের কাছে যিনি পরিচিত সমাদৃত প্রফেসর ডক্টর ইউনূস, তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রয়েছেন। এখন একটা মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মেয়াদ কতদিন হওয়া দরকার, কবে জাতীয় নির্বাচন হওয়া দরকার এবং কবে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আপনি যেহেতু বিএনপি রাজনীতির নেতৃস্থানীয় অবস্থানে রয়েছেন এবং আপনার এখন যে কর্মকাণ্ড বা সব কিছুতে আমরা দেখি যে আপনি সবসময় ফ্রন্ট লাইনে একেবারে অকুতভয় নেতার মতো কাজ করে থাকেন। আপনি কি মনে করেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, ভবিষ্যৎ নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণ কি? আচ্ছা, যেহেতু আপনি বললেন আমি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই আমি প্রথমে যুক্ত করে নিতে চাই যে আমি এখন যে কথাগুলো বলবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং আমাদের দলীয়
বিষয়গুলো সেটা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এই বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন তখন তার উত্তর দিয়ে যাচ্ছেন। অতএব এটা যদি কোনোভাবে সেটার সাথে পলিসির সাথে আমরা কনফিউজ না করে ফেলি, আমার বক্তব্য, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি হচ্ছে যে এখনই সুনির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই যে এত দিন বা এত মাস বা অমুক মাস, অমুক সালের অমুক মাস। আমার মনে হয় সেইটা এখনও তৈরি হয়নি, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং আমি মনে করি যে লাস্ট যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে কিন্তু উনি একটা গাইডলাইন ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং উনি বলেছেন যে যে কয়টা কমিশন বসানো হয়েছে তারা 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে উনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তা আমি মনে করি সেটা সঠিক, সেটা যথাযথ। এবং এই মুহূর্তে আসলে কত দিন হতে পারে বা কত মাস বা কত বছর, এটা আসলে এভাবে স্পেসিফাই করার বা এটাকে স্পেকুলেট করাও আমার মনে হয় সমীচীন হবে না। আমার মনে হয় যে আমরা এই সরকারের উপর আস্থা রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা আস্থা রাখতে পারি নিঃসন্দেহে। এবং উনি যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেটা অবশ্যই এটাকে প্রশংসা করতে হয়। এবং আমি মনে করি যে টাইম টু টাইম এভাবে জাতির উদ্দেশ্যে যদি বক্তব্য রাখেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, এটা ম্যান্ডেটরি, উনি যদি অব্যাহত রাখেন এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, এখানে সুশীল সমাজ রয়েছেন, সাংবাদিক, উনি সবার সাথেই মত বিনিময় করেছেন। এই জিনিসটা টাইম পিরিয়ডিক্যালি যদি করা হয় সেটা ওনারা ঠিক করবেন কখন কতদিন পরপর হতে পারে। তাহলে আমার মনে হয় যে আমাদের যে উদ্দেশ্যে এই বিপ্লবটি হয়েছে সেই দিকে আমরা যেতে পারবো আর কি। এখানে আপনি বিপ্লবের কথা বারবার বলছিলেন, আমরা নিশ্চয়ই একেবারেই শ্রদ্ধাভরে স্মরণ করি এই ছাত্র জনতার বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যাদের পরিবার আজকে তার হয়তো সন্তানকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে। তো সব মিলিয়ে এই যে ছাত্র জনতার যে বিপ্লবটি, সেই বিপ্লবটাকে আপনি আসলে কিভাবে দেখেন? যে এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যেটি আপনারা বলছেন যে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে, এই বিপ্লবটাকে আপনি কীভাবে দেখেন? এই বিপ্লবটাকে আমি দেখি যে এটা লং ওভারডিউ ছিল, এটা ইট ওয়াজ কামিং, এটা 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 হতোই। এটা যে কোনো একটা মানে একটা স্পার্কের মাধ্যমে আমরা বহুদিন ধরেই যারা রাজনীতির সাথে জড়িত এবং যারা জনগণের সাথে কানেক্টেড, আমরা তো জনগণের পালসটা, জনগণের মাইন্ডটা রিড করতে পারি, জনগণের পালসটা বুঝি। 2014-18 নির্বাচনের পরে এবং এই সরকারের যে লাগামহীন দুর্নীতি একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে এবং গুম খুন সবই আপনারা জানেন, এইসবের কারণে কিন্তু জনগণের কাছে আওয়ামী লীগ ঘৃণার পাত্র হয়ে উঠেছিল। তারা এখন নিরস্ত্র জনগণ, যখন পুলিশ বাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তারা যেভাবে নিরস্ত্র জনগণের উপরে বারে বারে গুলি চালিয়েছে। গত বছরও আমাদের 28 অক্টোবর আমাদের নয়াপল্টনে যে সমাবেশটা হচ্ছিল, মহাসমাবেশ, নির্বাচন সোকল ডামি নির্বাচনের আগ দিয়ে, তখন সেখানেও কিন্তু ওপেন ফায়ার করেছে এবং আমিও গুলিবিদ্ধ হই, আমারও স্প্লিন্টার লাগে, যেটা আমার পরে সার্জারি করে বের করতে হয়েছে। এবং এর আগেও আপনারা 2022 সালে আমরা যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, তখনও কিন্তু সরাসরি গুলি করে আমাদের 18 জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ভোলা জেলা ছাত্রদলের আহ্বায়ক ছিল, মুন্সিগঞ্জে একটা ঘটনা ঘটেন, এরপরে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এরকম 18 জনকে, সেটা সম্ভবত অগাস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে, এই এক মাসের মধ্যে গুলি করে হত্যা করা হয়। অতএব এটা তো হওয়ারই ছিল, এই যে ছাত্র জনতার বিপ্লবটা। হ্যাঁ, যেটি হয়েছে যে জুলাই মাসে এসে আমি তখন জেলে, আমি যার কারণে খবরের কাগজ আমাদের 15 তারিখ পর্যন্ত আমরা খবরের কাগজ পেয়েছি, তারপরে বন্ধ করে দেওয়া হয়। নিউজ পড়ে পড়ে যতটুকু অ্যানালাইজ করতে পারতাম যে এরকম যে মানে তাদের যে ক্ষমতার যে দম্ভ এবং তাদের যে নৃশংস মানসিকতা, সেটির একটা পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দেখতে পাই জুলাই মাসে। যার কারণে প্রথমে এটি ছাত্রদের আন্দোলন, মানে ছাত্রদের ব্যানারেই শুরু হয়, পরে এখানে সকল জনগণ, এখানে আপনারা যারা নিহত হয়েছেন তাদের মধ্যে কিন্তু শ্রমিক, রিক্সা চালক, মুদি দোকানদার, এমনকি শিশু বাচ্চাও রয়েছেন যাদের হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়। তো এই ধরনের অত্যাচার নির্যাতন যেই সরকার করতে পারে, সেটা আমরা যারা বিরোধী দলের রাজনীতির সাথে আন্দোলনে যুক্ত ছিলাম, আমরা এটার ভুক্তভোগী 17 বছর ধরেই আমরা জানি যে এই ফ্যাসিবাদ এবং শেখ হাসিনা কীরকম নৃশংস মন মানসিকতার ভয়ঙ্কর এবং কি করতে পারে।
এবার সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যখন এটি পুরোপুরিভাবে উন্মোচিত হয়ে গেছে, তখন সকল জনগণ নেমে এসে এই সরকারকে উৎখাত করেছে। এটি আমার দৃষ্টিকোণ। জি, আমরা একটা বিরতি যাবো, তো একটু জানিয়ে রাখি যে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা, তার বোন সহ তারা দেশ ছেড়ে পালিয়েছে। নেতা কর্মীরাও কিন্তু দেশে নেই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সে অবস্থার প্রেক্ষাপটে আসলে নেতৃত্ব শূন্যতায় আওয়ামী লীগ পড়ছে কিনা, এবং ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগের হাল ধরবে কে, এবং আওয়ামী লীগের রাজনীতিতে হাল ধরতে যদি না পারা যায়, তাহলে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনও বা কীভাবে হবে, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ইসমানী মির্জা বসুবরাত্রিতে আবারও একটা বিরতি নিচ্ছি। বিরতির পরও আমরা আবারও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। শুরু করেছে ইসমানী মির্জা শুভরাত্রি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, এবং সেই জায়গার মধ্যে একটা বলবার চেষ্টা করেছে আসলে এখন তো একটা নেতৃত্ব শূন্যতায় পড়ে গিয়েছে কিনা আওয়ামী লীগ, কারণ সাবেক প্রধানমন্ত্রী সহ কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা যদি ধরে রাখি, তাদের প্রেসিডিয়াম সদস্য থেকে আরম্ভ করে তৃণমূল পর্যায় পর্যন্ত কোথাও কিন্তু কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি না। তবে মাঝে মাঝে আমরা শুনতে পাই কেউ কেউ ভারতে আছেন, কেউ কেউ হয়তো বা অন্য কোনো ইউরোপ আমেরিকার অন্য কোনো দেশে চলে গিয়েছেন। কিন্তু সে অবস্থার প্রেক্ষাপটে যদি আওয়ামী লীগ নেতৃত্ব শূন্যতায় পড়ে যায় এবং আগামী জাতীয় নির্বাচন নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট সময়ের পর নির্বাচন কমিশন সহ বিচার ব্যবস্থা, প্রশাসনের সংস্কারের পর একটা নির্বাচন দেবে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে বা অংশগ্রহণ না করে, তাহলে সেই নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে কিনা? না, এখানে প্রথমে যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে যে এরকম একটা গণহত্যাকারী দল এবং তার নেতৃত্ব, তার নেত্রী, তার সরাসরি আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া কোনোদিনও এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এবং শুট টু কিল, যেটা পুলিশ শেষ দিকে গিয়ে যেটা করেছে জুলাই মাসে গিয়ে, সেটা সম্ভব ছিল না। অতএব ওনার বিচার হতেই হবে। এবং আওয়ামী লীগ অবশ্যই নেতৃত্ব শূন্য পড়েছে, শুধু শীর্ষ নেত্রী না, তার সাথে জড়িত যে কয়জনই আছে, এবং সেখানে সাবেক সংসদ সদস্য থাকতে পারে, ক্যাবিনেটের মেম্বাররা থাকতে পারে, তারা যে এটার জন্য রেসপন্সিবল না, তাদেরকে সেটা প্রমাণ করতে হবে। আমি আইনজ্ঞ না, বা আমি আইনজীবী না, আমি বিচারিক প্রক্রিয়াটা জানি না। তবে অবশ্যই বিচারিক প্রক্রিয়াটা এমন হওয়া উচিত যে ব্যক্তি যারা এখানে অপরাধী, মানে নির্দিষ্টভাবে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। এবং এটার দায় কি সংগঠন হিসেবে আওয়ামী লীগের উপরে পড়বে কিনা, সেটাও কিন্তু একটা হিয়ারিং হওয়া উচিত। হিয়ারিংয়ের মাধ্যমে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি হবে না, আগামীতে রাজনীতি করতে পারবে কি পারবে না, একটা ফেয়ার প্রসেসের মধ্যে দিয়ে আসুক, যে প্রসেসটাকে আমরা প্রশ্ন করতে পারবো না। আমি বুঝাতে পেরেছি? সেই প্রসেসটা যদি প্রশ্নবিদ্ধ না হয়, সেটার আউটকামটা সবাই মেনে নেবে। সেটা যদি বলে, প্রসেসটার মধ্যে যদি আউটকাম আসে যে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তবে এই ব্যক্তিবর্গ না, তাদের টোটাল রিফর্ম করতে হবে, সম্পূর্ণ নতুন নেতৃত্ব, নতুন পুরা সেন্ট্রাল কমিটি বা যেটাই হোক করতে পারবে, তাহলে সেটা আমরা মেনে নিব। আর যদি আওয়ামী লীগ অ্যাজ এ সংগঠন হিসাবে অপরাধী হয়ে থাকে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যদি সেটাই ডিটারমাইন হয়, তাহলে তো তারা নিষিদ্ধ বা তারা রাজনীতি করতে পারবে না। তবে আমার মনে হয় যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত, অর্থাৎ যারা ব্যক্তি দায়ী এবং সংগঠন হিসাবে কোনো দায় আছে কিনা। আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করেই তো, বা তাদের মার্কা বা তাদের সংগঠনের ক্ষমতা ব্যবহার করেই তো এই অপকর্মগুলো করা হয়েছে, এটি আমি বলতে চাই। সেক্ষেত্রে যিনি ওই দলের প্রধান ছিলেন, যদি দায় তার উপরে পড়ে, তার নির্দেশে আপনারা যেহেতু বলছেন যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, শিশুরা মারা গিয়েছে, মুদি দোকানদার মারা গিয়েছে, রিক্সা চালক মারা গিয়েছে, ছাত্র জনতা মারা গিয়েছে, তো সে অবস্থায় যদি পার্টির প্রধান সেই ক্ষেত্রে দায়ী হয়ে থাকেন, যেহেতু অনেকগুলি মামলা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি হয়েছে, তাহলে কি সেই দায়টা কি আওয়ামী লীগের উপরে পড়বে কিনা? না, তাহলে এমন কোনো প্রমাণ কি আছে যে আওয়ামী লীগের নির্বাহী কমিটি অথবা তাদের যে মূল কমিটি, সেখানে তাদের দলীয় প্রধানকে মানে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে বা তাকে প্রশ্ন করা হয়েছে যে তিনি কেন এই অর্ডারগুলা দিচ্ছেন, তিনি কেন গণহত্যা করছেন, তিনি কেন একতরফা নির্বাচন করছেন, তিনি কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করার জন্য মিলিটারি অফিসারদেরকে নির্দেশ দিচ্ছেন, তিনি কেন গুম খুন বা এই যে দুর্নীতি নিয়ে এত রিপোর্ট আপনারা করলেন, তিনি কোনো ব্যবস্থাই নেন নাই। তো সেগুলা কি তাদের দলীয়ভাবে কি দলীয় প্রধানকে
জিজ্ঞেস করা হয়েছে বা তাদের ফোরামে কি এটা উত্থাপন করা হয়েছে, এরকম কোনো প্রমাণ কি রয়েছে? তাহলে আমি এটা এমনি জাস্ট একটা থিওরিটিক্যাল একটা আলোচনা করছি আপনার সাথে, তাহলে হয়তো বা বলা যেতে পারে যে হ্যাঁ সংগঠনের নিয়ম মাফিক চলেছে, এখানে অমুক 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 ব্যক্তি তারা ডিসিশন মেকার, তারা দায়ী, এটা হতে পারে। আর যদি না হয়ে থাকে তাহলে এখন যদি দেখা যায় যে 99% অফ আওয়ামী লীগের যারা নির্বাহী কমিটি এবং অন্যান্য যারা বিভিন্ন উপকমিটির মেম্বার রয়েছেন তারা সবাই মিলে একটা মাস্টার প্ল্যান করে যে দীর্ঘদিন আমরা ক্ষমতায় থাকব, একমাত্র আমরাই থাকব, বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না, কোনো গণতন্ত্র থাকবে না, কোনো ভোট থাকবে না, আমরা ভুয়া একটা নির্বাচন যেভাবে হোক দেখিয়ে আমরা বাংলাদেশকে লুটপাট করব। তাহলে পরে তো সেই সংগঠনের উপরে দায় আসতে পারে কি না, সেটা ওই জন্যই বললাম যে একটা প্রসেস থাকা দরকার। আন্তর্জাতিকভাবে যারা এই বিষয়ে অভিজ্ঞ, অতীতে কিভাবে বিচার হয়েছে, নাৎসি পার্টি বলেন বা বিভিন্ন উদাহরণ তো রয়েছে, আইসিজেতে নিয়ে যাওয়া হোক, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই বিষয়গুলো উত্থাপন করা হোক, সেখানে যদি একটা ফেয়ার প্রসেসের মধ্যে দিয়ে যেটাই আউটকাম হবে সেটাই আমরা মেনে নেব। জি নিশ্চয়ই। আমরা একেবারে শেষের দিকে আসি, আমরা যদি এভাবে একটু বিশ্লেষণ করতে চাই, এখন যেহেতু আমরা দৃশ্যমানভাবে দেখতে পাচ্ছি যেহেতু আওয়ামী রিজিম এখন সামনে নেই এবং বিএনপি সহ জামায়াত ইসলাম এবং অন্যান্য ইসলামিক দল, বাম রাজনৈতিক দল অনেকে রয়েছেন, তারা কিন্তু এই গত 15, 15.5, 16 বছরের মধ্যে কিন্তু তারা কিন্তু কোথাও রাজপথে দাঁড়াতে পারেনি, তারা কোনো মিছিল মিটিং করতে পারেনি, তারা কোনো ঘরোয়া সভা সমাবেশ করতে পারেনি। সে অবস্থার প্রেক্ষাপটে এখন কিন্তু একটা আলোর ঝলকানি দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির দিকে। তো আপনারা এই ঝলকানির মধ্যে দিয়ে কিছু কিছু অভিযোগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, কোথাও কোথাও বিএনপির নেতাকর্মীরা তারা নানা ক্ষেত্রে দখল, চাঁদাবাজি এগুলি করছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে আপনি তো একজন তরুণ নেতৃত্ব প্রদান করছেন, নিশ্চয়ই সিনিয়ররা সেগুলিকে আরও ভালো বিশ্লেষণ করবেন, কিন্তু আপনি কীভাবে দেখেন যে আপনি পুরান ঢাকার বাসিন্দা, আপনি বড় ব্যবসা বাণিজ্যের সাথে আপনাদের ইনভলভমেন্ট আছে, আপনার পারিবারিক ঐতিহ্য রয়েছে, এই যে ছোটো ছোটো বিচ্ছিন্ন ঘটনাগুলি বিএনপির যে আলোর ঝলকানিগুলোকে, সে আলোর ঝলকানিগুলিকে আবার কোনো কলুষিত করে ফেলে কিনা? আমি যেভাবে দেখি যে বিএনপির মানে মানে একটি বিশাল দল, এখানে সদস্য সংখ্যা অনেক, আমাদের একেবারে ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমাদের মানে বহু নেতাকর্মী রয়েছে, কমিটি রয়েছে, মানে বহু লোক এর সাথে জড়িত। এই জন্যে আমরা তো সবাইকে নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব না, বা প্রিএমটিভ কোনো মেজার নেওয়া সম্ভব না যে সবাইকে আমরা 100% বিরত রাখবো। তারাও এই দেশের জনগণ এবং গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে এই কিছু ঘটনা ঘটেছে, এটা সত্য, কিন্তু তার সাথে সাথে আমি মনে করি দল এই ব্যাপারে অত্যন্ত কঠোর মনোভাব দেখিয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমাকেও ব্যক্তিগতভাবে মানে ক্লোজ ডোর মিটিংয়ে আমাদেরকে স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, এবং সেটা আমরা দেখতে পেয়েছি। আমাদের অনেক সিনিয়র স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে আপনি যত নিচেই যান বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। অতএব আমি মনে করি যে যেই পরিমাণে, কারণ বাংলাদেশ তো আলটিমেটলি আপনি বাংলাদেশের রাজনীতিটা কি, এটা যে একটা পুরোটার মধ্যে একটা বুর্জোয়া রাজনীতি রয়েছে, এটার বাইরে তো আর আমরা না, এটা তো আপনার মেনে নিতে হবে। এখন সামনের দিকে হয়তো আমরা এর থেকে বের হয়ে আসতে চাই, সংস্কারের মাধ্যমে ডিফারেন্ট পলিটিক্স আসবে, সেটা আমরা আশা রাখি। বাট এখন পর্যন্ত যেটা রয়েছে সেখানে তো কিছু এরকম লোক থাকতেই পারে। কিন্তু আমি মনে করি যে দল এখানে যে সাংগঠনিক অবস্থান নিয়েছে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান, উনি যেভাবে আমাদেরকে এই জিনিসগুলো মনিটরিং করে ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি যে আমাদের দল সঠিক পথেই রয়েছে এই বিষয়টাতে। তো সে অবস্থার প্রেক্ষাপটে আপনি যেহেতু নেতৃত্বের সামনের দিকে আসবার অভিপ্রায় ব্যক্ত করছেন, আমরাও আশা করি আপনার বাবার যে শ্রমে ঘামে এদেশের রাজনীতিতে তিনি অবদান রেখেছেন, সে অবদানের ক্ষেত্রে আপনিও রাজনীতির জন্য, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির জন্য আপনি অবদান রাখেন। তো আপনি আপনার নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে আপনার অঞ্চলের, আপনি যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়র নির্বাচন করেছেন, জানি না আগামী মেয়র নির্বাচন কি হবে, তো আপনি আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, বিশ্লেষণ আছে কিনা? যেহেতু আপনার দল থেকে বলছিলেন যে মিস্টার তারেক রহমান তিনি কিন্তু কঠোর বার্তা দিচ্ছেন, তিনি সকলকে সংযত থাকবার জন্য তিনি আদেশ দিচ্ছেন, অনুরোধ করছেন, কাউকে কাউকে বহিষ্কার করছেন। আমরা দেখেছি মির্জা ফখরুল সাহেবও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনার পক্ষ থেকে আপনার নেতাকর্মীদের কোনো বিশেষ বার্তা আছে কিনা আপনার জন্য? আমার বার্তা একটাই, সেটা হচ্ছে যে এই যে বিপ্লবটা হয়েছে, এই যে এত বছর আমরা আন্দোলন করেছি, কিসের জন্য আমরা করেছি? আমরা কোনো ব্যক্তি স্বার্থের জন্য এই আন্দোলন করি নাই, আমরা
কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এটাকে মাথায় রেখে বা এটাকে মূলনীতি ধরে কিন্তু আন্দোলন করেছে। অতএব আমার যারা সরাসরি নেতাকর্মী, যারা আমার সাথে রাজনীতি করেন, তারা যদি শুনে থাকেন এই প্রোগ্রামের মাধ্যমে, তাদেরকে বার্তা এটাই দিতে চাই যে জনগণের আস্থা এবং বিশ্বাস যেটুকু আমরা অর্জন করেছি এবং জনগণের ভালোবাসা যেটুকু অর্জন করেছি, কিভাবে আমরা 17 বছর যাবৎ নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণেই কিন্তু জনগণের সহানুভূতি পাচ্ছি। এটাই আমি মনে করি রাজনীতিবিদ হিসেবে সর্বোচ্চ পাওয়া, এর বাইরে আর কিছু থাকতে পারে না। অর্থাৎ জনগণের যে সমর্থন, জনসমর্থন আমরা সেটা পেয়েছি, সেটাকে আমাদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, ধরে রাখতে হবে এবং এটাকে আরও বাড়ানো যায় কিভাবে, জনগণের সমর্থন, সহানুভূতি। আমরা বিরোধী দলের ভূমিকায় থাকি না, এর থেকে বড় রাজনীতি হতে পারে না। আমরা একটা ওয়াচডগের ভূমিকায় থাকবো, কোথায় কি দুর্নীতি হচ্ছে, কখন করছে, কে কোন অপরাধ করছে, সে যেই দলেরই হোক। আমাদের দলের যদি হয় তার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো, আর অন্য দলের হলেও আমরা তার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। আমরা এই রাজনীতিটা করতে চাই আমৃত্যু জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলেই আমাদের রাজনীতি করাটা সার্থক হবে। এরপরে জনগণ যদি ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমাদের দলকে, আমাদের কাউকে যদি কোনো জনপ্রতিনিধির দায়িত্ব দেয়, সেটাকে আমরা পালন করব। সেটাকে আমরা কোনো রিওয়ার্ড হিসাবে নিচ্ছি না, সেগুলো কিন্তু এক্সট্রা দায়িত্ব। আমাদের যে চলমান কর্মকাণ্ড রয়েছে তার উপরে এক্সট্রা দায়িত্ব, বিশাল দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। তা আমি সেটাই বলবো যে জনগণের সামনে আমাদেরকে বড় পরীক্ষা রয়েছে, আমাদের নির্বাচনে যেতে হবে এবং জনগণের সমর্থন আদায় করে জনগণের ভোট নিয়ে আমাদেরকে কিন্তু আমাদের রাজনীতিটা করতে হবে। অতএব সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন হবে খুব কঠিন পরীক্ষা, কঠিন নির্বাচন হবে এবং সেই কোষ্ঠীপাত্র যাচাই করবার জন্য কি প্রস্তুতি নিচ্ছে কিনা বিএনপি, বা আপনাদের প্রস্তুতি আছে কিনা? আমাদের দলের সবসময় প্রস্তুত, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। এটা আমরা গত 3টা ইলেকশনে বিভিন্ন প্রক্রিয়ার কারণে আমাদেরকে সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হয়েছে। তবে আমি করি বিএনপির মতো দল, বিশাল বড় দল, এখানে প্রত্যেকটা আসনে একাধিক এবং কোনো ক্ষেত্রে বহু 8 জন 10 জনও বলতে পারেন কোনো আসনে যোগ্য প্রার্থী রয়েছে। অতএব নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতির কোনো অভাব নাই। আমাদের রাষ্ট্র পরিচালনায় বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, সেই দিক দিয়েও কোনো সমস্যা নাই। এবং যে পরীক্ষার কথা যেটি আমাদের নেতা বলেছেন, ইনি কিন্তু নেতাকর্মীদেরকে নিবৃত্ত এবং নিয়ন্ত্রণ করার জন্য কথাটি বলেছেন। আমরা কথা তো একদম লজিক্যাল। আমরা যদি এখন এমন কোনো কর্মকাণ্ডে জড়াই যার কারণে আমাদের জনসমর্থন কমে, আমাদের ভোট কমে, তাহলে আমরা কিভাবে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় আসবো? আমাদের তো নির্বাচনটা জিততে হবে, জনগণ তো আমাদেরকে ভোট দিতে হবে। অল্টারনেটিভ অনেক প্রার্থীরাই কিন্তু আগামী নির্বাচনে আপনি দেখবেন প্রত্যেক আসনে দাঁড়াবে, যেহেতু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের দিকে আমরা যাচ্ছি। অনেক ভালো ভালো প্রার্থীরা হয়তো আসবেন, সেই ক্ষেত্রে আমাদেরকেও খুব সংযত থাকতে হবে এবং আমাদেরকে সেই রকম আচরণ করতে হবে, সেটি বোঝানোর জন্য এই কথাটি। নিশ্চয়ই আমরা শেষ করতে চাই। শেষের আগে যদি আপনি একটু বলবেন কিনা, 1 মিনিট হয়তো 2 মিনিট সময় আছে, সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের ব্যবস্থা করতে হবে। তো সেটি কি করা সম্ভব, বা আপনারা কি বিচার চাচ্ছেন, কিভাবে বিচার করার দরকার? সম্ভব নাকি অসম্ভব সেটা আমি জানি না, সেটা রাষ্ট্র বলতে পারবে। তবে আমি একজন জনগণ হিসেবে আমি বিচার চাই, আমি বিচার চাই। এই যে এইভাবে নির্বিচারে, আমি 17 বছরের তো আছেই, জুলাই মাসের যে আপনার এই যে স্টুডেন্টরা, ছাত্ররা, তাদের উপরে ফায়ার ওপেন করার নির্দেশ দিল, এটার কি বিচার হওয়া প্রয়োজন না? বাংলাদেশের ইতিহাসটি কেমন ইতিহাস যে আওয়ামী লীগের নেত্রী দেখেই ছাড় পেয়ে যাবে, এই কিছু কিছু জিনিস আমরা টাচ করবো না, এটা তো হইতে পারে না। এই যে হত্যাকাণ্ডগুলো হলো, এই যে ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হলো, এইটার বিচার আমিও চাই এবং আমি চাই ওনাকে এনে, এবং ওনার উচিত হবে, উনি যদি আসলেই যেটা উনি নিজেকে দাবি করে থাকেন সেটা হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে এসে আইনের কাছে আত্মসমর্পণ করা উচিত এবং একটা ফেয়ার ট্রায়াল প্রসেসের মাধ্যমে প্রমাণ করুক যে উনি দোষী না। আমি একজন নাগরিক হিসেবে আমি বিচার চাই। জি, ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইশরাক, আপনার কাছ থেকে অনেক বক্তব্য শুনলাম। আমি আবারও আয়োজনের শেষে আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা জানাই এবং আমি মনে করি অগণিত মানুষ রয়েছে তার ভক্ত,
এবং তিনি আজকে বেঁচে নেই, কিন্তু তিনি বেঁচে থাকলে হয়তো বা এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার স্বাদ তিনি ভোগ করতে পারতেন। আমরা আশা করব তার রুহের মাগফিরাত কামনা করব। একই সাথে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র জনতা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা আশা করব যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, রাষ্ট্র পরিচালনা করছে, তারা যে সংস্কারের কাজে হাতে নিয়েছে, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের পুলিশের যে ভঙ্গুর অবস্থা, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সর্বক্ষেত্রে যে ধরনের ঘুণে ধরেছে, সেই ঘুণে ধরা ব্যবস্থাকে নিশ্চয়ই তারা একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে, জাতিকে একটা সুন্দর চমৎকার দেশ গঠনের জন্য তাদের কর্মকাণ্ডগুলো উপহার দেবেন। তবে তার পাশাপাশি আমরা এটাও প্রত্যাশা করতে চাই যে এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অবশ্যই একটা উপযুক্ত সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপের মধ্যে দিয়ে সকল দলগুলো তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং তখনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা আরও বেশি তুঙ্গে উঠবে। আমরা খুবই আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। আমি আবারও আপনাকে ইঞ্জিনিয়ার ইশরাক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।